গতকাল ছিল কোভিড ভ্যাকসিন, আজকে এইচপিভি ভ্যাকসিন, আগামীকাল আরো কোনো অন্য রোগের ভ্যাকসিন আসবে। প্রত্যেকবার আমরা কাদের মুখাপেক্ষী হয়ে বসে থাকবো? আমাদের কি সবসময় বিজ্ঞানী, ডাক্তারবাবু এনাদের মুখাপেক্ষী হয়ে তথ্যের জন্য বসে থাকতে হবে? না আমরা দেশের স্বাক্ষর স্বল্প শিক্ষিত মানুষ হিসেবে আমরা নিজেরাই কিছু তথ্য অনুসন্ধান করতে পারি বা ভেবে দেখতে পারি এই ভ্যাকসিনের পেছনে যৌক্তিকতা কতটা? সেইখানে আমরা আমাদের স্বাস্থ্য শিবির বা এলাকায় প্রচার, হাসপাতালে প্রচার, এই সমস্ত সময় যে বিষয়গুলো দেখেছি সেটা হচ্ছে, 1 নম্বর, স্কুলগুলোয় একের পর এক ভ্যাকসিনেশন সেন্টার বানানো হচ্ছে। আমার আগেই ডাক্তারবাবু যেরকম বলেছেন যে হেপাটাইটিস, চিকেন পক্স থেকে বিভিন্ন রোগের টিকা দেওয়া হচ্ছে। এই এইচপিভি টিকার সাথে একই সাথে টাইফয়েড ভ্যাকসিনের ছাড়পত্র এসছে এবং সেটাকেও ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রামে ঢোকানো হয়েছে। আবার যদি দেখি টাইফয়েড একটি জলবাহিত রোগ, তাহলে জনস্বাস্থ্যের মডেলটা আমাদের দেশে কিরকম চলছে এইটা নিয়ে আমাদের কিছু প্রশ্ন আছে যা আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথমে যে কথা এর আগেই ডাক্তারবাবুরা বলেছেন সেটা হচ্ছে, আমরা দেখছি ক্যান্সার রেজিস্ট্রির তথ্য থেকে ব্রেস্ট ক্যান্সারের যে প্রিভ্যালেন্স সেটা কিন্তু সমানেই কমছে, এবং যেটা উল্টো বললাম, ব্রেস্ট ক্যান্সারের প্রিভ্যালেন্স বা প্রবণতা বাড়ছে, জরায়ুমুখ ক্যান্সারের প্রবণতা ক্রমশই কমছে। তো আমরা এলাকায় প্রচার করতে গিয়ে অনেক জায়গাতেই দেখেছি যে মানুষ যে প্রশ্নগুলো তুলছেন তারা বলছেন ক্যান্সারের চিকিৎসায় তো অনেক খরচা হয়, সরকার ভ্যাকসিন দিচ্ছে ভালোই তো, নিয়ে নি, খরচা হবে না। মানুষের মধ্যে কিন্তু এই ধারণাটাই নেই কোন ক্যান্সারের জন্য ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। অনেকেরই কিন্তু ধারণা যে কোনো ক্যান্সারের বিরুদ্ধে যে ভ্যাকসিন এখন স্কুলে এবং হাসপাতালে দেওয়া হচ্ছে সেটা ভীষণভাবে কার্যকরী। তো প্রথম বোধহয় যেটা মানুষের মধ্যে গিয়ে প্রচারের দরকার আছে সেটা হচ্ছে এই টিকা, এইচপিভি টিকা যেটা দেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র জরায়ুমুখ ক্যান্সারের। তার মানে ডাক্তারবাবু মডেল দিয়ে যেটা দেখালেন, জরায়ুর নিচের অংশ, যেটা যোনির উপরে থাকে জরায়ুর নিচে থাকে, যোনি আর জরায়ুর সংযোগ পথ, সেই অংশের ক্যান্সারের কথা বলা হচ্ছে। এবং জরায়ুর ক্যান্সারও কিন্তু এই ভ্যাকসিনে নির্মূল হবে এরকম দাবি কোম্পানিও করছে না, এবং অন্য কোন রকম ক্যান্সারের নিরাময় এই ভ্যাকসিন করতে পারে তাও দাবি কিন্তু কোম্পানিও করছে না। সুতরাং এটা শুধু একটা বিশেষ ধরনের ক্যান্সারের প্রতিষেধক যা বলা হচ্ছে। আমরা আসি জরায়ুমুখ ক্যান্সারের যে কারণগুলো আমাদের সামনে তুলে ধরা হয়। এইটা ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটির একটা প্রচারপত্র। একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, দেখবেন এই প্রচারপত্রটাকে খুব একটা বৈজ্ঞানিক বলা যায় না। জরায়ুমুখ ক্যান্সারের রিস্ক অল্প বয়সে বিয়ে নয়, অবশ্যই অল্প বয়সে সন্তান ধারণ। তো বিষয়টা হচ্ছে অল্প বয়সে সন্তান ধারণ, অল্প বয়সে প্রচুর সন্তান ধারণ, বা একজন মহিলার গোটা রিপ্রোডাক্টিভ এজে আমরা আগে যেটা দেখতাম 10 জন, 12 জন, 15 জন করে বাচ্চা হতো, সেই সময় কিন্তু সার্ভিক্যাল ক্যান্সারের প্রাদুর্ভাব আজকের থেকে অনেক বেশি ছিল জনগণের মধ্যে। এছাড়া আমাদেরকে বলা হচ্ছে বহু যৌন সম্পর্কে আমরা যদি লিপ্ত হই তাহলে আমাদের এই ক্যান্সারের ঝুঁকি রয়েছে। এর একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনারা দেখবেন এই মুহূর্তে আপনাদের চারপাশে যাদের ইয়াং কাপল, যাদের বিয়ে হচ্ছে বা যারা একসাথে লিভিং করতে শুরু করছেন, তারা মহিলারা যদি কোনো গাইনোকোলজিক্যাল সমস্যার জন্য কোনো ডাক্তারের পরামর্শ নিতে যান, তাদের বলে দেওয়া হচ্ছে যে প্রথম যৌন সংসর্গের আগে আপনাকে অবশ্যই এই টিকা নিতে হবে।
এই জায়গায় আমাদের মনে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে। সত্যি কি প্রথম যৌন সংসর্গের আগে এত ভাবার আছে? আমাদের সবাইকে গিয়ে ডাক্তার দেখাতে হবে, টিকা নিতে হবে? এই এইচপিভি ইনফেকশন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশন, দেখবেন এই স্লাইডে যেটাকে এই রোগের কারণের একদম মধ্যমণ্ডলী করে রাখা হয়েছে। সত্যি কি সেই ভাইরাস এতটাই ভয়ের? যৌন সংসর্গে লিপ্ত হওয়ার আগে এতটাই কি ভাবতে হবে? তার কারণ শুধুমাত্র কিন্তু হেটেরোসেক্সুয়াল সম্পর্কে নয়, আমরা দেখছি আমাদের দেশে এখনো না হলেও ইউরোপে, আমেরিকায় কিন্তু হোমোসেক্সুয়ালদের বা এলজিবিটি কমিউনিটিকে টার্গেট করে এই ভ্যাকসিন দেওয়া হয়। সুতরাং আমাদের কিন্তু এই বিষয়গুলো নিয়ে একটু ভাবার দরকার আছে। এই রোগের প্রকৃত কারণগুলো কি, তার সাথে যে কথাটা আসছে এখানে দেখুন, উইকেন্ড ইমিউন সিস্টেম। এবার একজনের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি দুর্বল হয়, অবশ্যই এই ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি পাবে। তো দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা কেন হয়? আমাদের মতন দেশে অপুষ্টির হার মারাত্মক। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্সে আমরা একদম শীর্ষস্থান অধিকার করছি। আমরা যদি বাথরুমের হাইজিন দেখি, আমাদের দেশের বেশিরভাগ মানুষের পরিচ্ছন্ন বাথরুম, এবং সেই বাথরুমে জলের ব্যবস্থা নেই। আপনি ডেটা সার্চ করে দেখুন যে স্কুলগুলোয় এখন ভ্যাকসিন দেওয়া হচ্ছে আমাদের রাজ্যে, ডেটা বলছে 99% স্কুলে পরিষ্কার বাথরুম আছে। আপনি কার্যক্ষেত্রে গিয়ে দেখুন কংক্রিটের বাথরুম আছে, তাতে কোনো জল নেই। সুতরাং একটি মেয়ে যে এই ধরনের স্কুলে পড়ে, সে মিড ডে মিলে কোনো পুষ্টিকর খাদ্য পায় না, তার পরিবার থেকে কোনো পুষ্টিকর খাদ্য পায় না, সে স্কুলে কোনো পরিষ্কার বাথরুমের অ্যাক্সেস পায় না, তার বাড়িতেও কোনো পরিষ্কার বাথরুমের অ্যাক্সেস নেই। এবং আমাদের দেশে আজও অবশ্যই মানে মেনস্ট্রুয়েশনের সময় কিন্তু প্যাডের ব্যবহার আগের তুলনায় বেড়েছে, কিন্তু এখনো যে সবাই স্যানিটারি প্যাড ব্যবহার করেন এরকম নয়। সুতরাং আমাদের মতো দেশে আমরা যখন স্বাস্থ্য নীতি তৈরি করব, কোনটাকে আগে দেখব? প্রতিষেধকটা দিয়ে আদৌ সমস্যার সমাধান হবে কি? ডাক্তারবাবু এর আগেই এই বেসিক জনস্বাস্থ্যের প্রশ্নগুলো তুলে দিয়ে গেছেন। এইবার দেখি গোটা পৃথিবীতে এই রোগ কাদের হয় এবং এই রোগে মৃত্যু কাদের বেশি হয়। দেখা যাচ্ছে এই যে লো ইনকাম, মিডল ইনকাম, হাই ইনকাম, রোগ বেশি হচ্ছে, জরায়ুমুখ ক্যান্সার বেশি হচ্ছে গরিব মানুষের মধ্যে, এই রোগে মৃত্যুও বেশি হচ্ছে গরিব মানুষের মধ্যে। এটা গোটা পৃথিবীর তথ্য, এটাও গোটা পৃথিবীর তথ্য। আপনি দেখবেন 4-5টা লাইন গ্রাফ আছে, সবচেয়ে বড় লোক, আরেকটু কম বড় লোক, মধ্যবিত্ত, গরিব, অতি গরিব। আর এই দিকে দেখবেন বয়স। অবশ্যই এই রোগের সাথে একটা বয়সের সম্পর্ক আছে। ডাক্তারবাবুরা এর আগে যেটা বুঝিয়েছেন, জরায়ুর যেটা প্রাইমারি ফাংশন সন্তান ধারণ করা, যে বয়সে সেই প্রাইমারি ফাংশন আর নেই, মানে মেনোপজের পরে, ঋতু জরার পরেই এই রোগের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। সেখানেও দেখা যাচ্ছে যে এই রোগ কিন্তু যত গরিব তত বেশি এই রোগ। আর একটাও বিষয়, স্ক্রিনিং পরীক্ষা। এইখানে দেখবেন এইদিকে রয়েছে বয়স, এই লাইনগুলো হচ্ছে স্ক্রিনিং পরীক্ষা। এই তথ্যটা চীনের, এই গ্রাফটা ভারতে যদি দেখেন, ভারতে এই রোগ অল্প বয়সে আরো কম হয়, মেনোপজের পরে এই রোগ আরো বেশি হয়। তার একটা কারণ বোধহয় আমাদের দেশে আমরা যদি কালচারালি দেখি, টিনেজারদের মধ্যে একদমই কিন্তু সেক্সুয়াল এক্সপেরিমেন্টেশনের প্রবণতা নেই। একজন মানুষ তার প্রথম যৌন সংসর্গ হয় আমাদের দেশে অনেক বেশি বয়সে, যেটা ইউরোপ বা আমেরিকায় কিন্তু স্কুলে যাওয়ার বয়সেই ছেলে এবং মেয়ে উভয়েই নিয়মিত যৌন সংসর্গে লিপ্ত হয় এবং অল্প বয়সে তার নানান রকম সেক্সুয়াল এক্সপেরিমেন্টেশনের প্রবণতা থাকে। আমাদের দেশে যেটা একেবারেই নেই।
সেখানে আমাদের আরেকটা প্রশ্ন, আমরা এই 14 বছর বয়সে এই গণ টিকাকরণ কেন করছি? কারণ আমাদের দেশে এই 13, 14, 15, 16 বছর বয়সে প্রায় কারোর শরীরেই কিন্তু এই ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, যা বলা হচ্ছে শুধুমাত্র সেক্সুয়াল কন্ট্যাক্টের মধ্যে দিয়েই আসবে, তা কিন্তু শরীরে প্রবেশ করার সম্ভাবনাই নেই। আরেকটি কথা এখানে বলা ছিল, পৃথিবীর প্রতিটি দেশেই একটা অবাক ব্যাপার, ভ্যাকসিন দিয়ে সব সরকাররা থেমে যাচ্ছে। যে বয়সে রোগটা হয় সেই বয়সে স্ক্রিনিং কমিয়ে দিচ্ছে। আমাদের দাবি, আপনি বেশি বয়সে পোস্ট 40 মহিলাদের মধ্যে স্ক্রিনিং বাড়ান, তাহলেই ক্যান্সার হওয়ার অনেক আগে রোগটা ধরা পড়বে। আমি একটা উদাহরণ দিই, যেটা বোধহয় অনেকের রিলেট করতে সুবিধে হবে। ধরুন আমি খৈনি, গুটখা বা জর্দা পান খাই। যদি আমি ওরাল টোবাকো মানে রেগুলারলি নিই, বেশ কিছুদিন এই নেশা করার পরে আমার মুখের মধ্যে কিন্তু ছালা পড়বে, অল্প স্বল্প ঘা হবে, মানে শরীর আমাকে কিন্তু সিগন্যাল দেবে যে কিছু গন্ডগোল আছে। আমি যদি তখন সচেতন হই, তখন যদি ওরাল টোবাকো নেওয়া বন্ধ করি, ঠিক মতন সেই ছালা পড়া ঘায়ের চিকিৎসা করি, তাহলে কিন্তু আমার ক্যান্সার হবেই, এরম কিন্তু কোনো কথা নেই। এখানেও কিন্তু ব্যাপারটা একই রকম। রিপিটেড এইচপিভি ইনফেকশন কারোর হলে তার সার্ভিক্সের যে ওপরের যে লাইনিং আছে সেখানে তার ঘা হতে পারে, ছালা পড়তে পারে, তার সেলগুলোয় কোনো পরিবর্তন দেখা যেতে পারে। কিন্তু সেটা যদি প্রাথমিক স্তরেই ধরা পড়ে তাহলে ক্যান্সার হবেই এমন কোনো কথা নেই, বা একদম প্রাথমিক স্তরে হলে চিকিৎসা করে সেটা সম্পূর্ণরূপে সেরে যেতে পারে। তাহলে আমাদের কিন্তু একটি দাবি হচ্ছে, যে বয়সে রোগটা হয় আপনি স্ক্রিনিং পরীক্ষা বাড়ান। ভারতে এই রোগের প্রবণতা কত? দেখা যাচ্ছে প্রতি 1 লাখ মানুষের মধ্যে 13.1 এই জরায়ুমুখ ক্যান্সারের প্রবণতা রয়েছে। আমাদের রাজ্যে মাস ভ্যাকসিনেশন শুরু হয়েছে এই রোগের। আমাদের রাজ্যে কিন্তু এর প্রবণতা 9.7। আমাদের দেশে যে রাজ্যগুলোয় এই রোগের প্রবণতা সবচেয়ে কম, আমরা সেই রাজ্যগুলোর মধ্যে রয়েছি। অথচ সমস্ত দেশে কিন্তু গণটিকাকরণ শুরু হয়নি, আমাদের রাজ্যে অলরেডি শুরু হয়ে গেছে। আমি তাড়াতাড়ি এগিয়ে যাই, কারণ এটা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি। এই দেখুন, এখানে দেখবেন যে কথা আমার আগে ডাক্তারবাবুরা আগেই বলেছেন, এই রোগ আগে অনেক বেশি হতো। এই তথ্য হচ্ছে 1912, 13, 14 থেকে শুরু করে 1980 অব্দি গোটা পৃথিবীর তথ্য। গোটা পৃথিবী জুড়েই একটি মেয়ের অ্যাভারেজে সে কটি সন্তান উৎপাদন করে, এই সংখ্যাটা গোটা পৃথিবীতেই সাংঘাতিক হারে কমে গেছে। সেটা একটি অন্যতম কারণ এই রোগ এখন অত দেখা যায় না। আর একটাও ব্যাপার, সেটা হচ্ছে যেটাকে আমরা যৌন পরিচ্ছন্নতা বলতে পারি। বহু সঙ্গীর সাথে মিলিত হলে কন্ডম ব্যবহার করা, স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করা ইত্যাদি হাইজিনের সেন্স কিন্তু প্রত্যেক মানুষের মধ্যেই এখন এই সচেতনতা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। আরেকটি তথ্য যা আমরা জোগাড় করার চেষ্টা করেছি, কয়েকটি শহরে, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, এরকম আরো কয়েকটা জায়গায় দেখা যাচ্ছে লাল লাইনগুলো হচ্ছে ব্রেস্ট ক্যান্সারের আর নীল লাইনগুলো হচ্ছে সার্ভিক্যাল ক্যান্সার। দেখুন প্রত্যেকটা শহরেই কিন্তু ব্রেস্ট ক্যান্সারের প্রবণতা বাড়ছে, কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের প্রবণতা কমছে। অথচ সমস্ত সরকারি ফোকাস সার্ভিক্যাল ক্যান্সার। এবার আমরা আসি এই টিকার বিষয়ে। রোগটা জরায়ুমুখ ক্যান্সার, তার টিকাটি হচ্ছে একটি ভাইরাসের টিকা, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের টিকা। এবং এই টিকার প্রথম ট্রায়াল আমাদের দেশে 2006 থেকে 2008 সালে হয়েছিল, এবং দেখা গেছিল বহু ইররেগুলারিটি,
কোনো নিয়মই মানা হয়নি। তবে যে বিষয়টা খেয়াল করার, পার্লামেন্টে এই নিয়ে আলোচনা হয়েছে, সে কথা আমার পূর্বতন বক্তা ডাক্তার গৌতম দাস ইতিমধ্যেই বলেছেন, ডাক্তার সঞ্জিত মুখোপাধ্যায়ও এই নিয়ে কথা বলেছেন। বিষয়টা হচ্ছে এইচপিভি ভ্যাকসিনের ট্রায়ালের সময় 2006 থেকে 8 সালে যে বেনিয়মগুলো চোখে পড়েছিল, আমরা আজকে দেখছি ওই বেনিয়মটাই দেশের আইন হয়ে গেছে। এবং পোস্ট কোভিড করোনার পরে দেখা যাচ্ছে আমাদের দেশকে বলা হচ্ছে বেআইনি ক্লিনিক্যাল ট্রায়ালের মৃগয়া ক্ষেত্র। এবং আফ্রিকার বেশ কিছু দেশ আর আমাদের দেশে কোনো আইন না মেনে এই টিকার অবৈধ ট্রায়াল এবং অন্যান্য টিকার অবৈধ ট্রায়ালও চালানো হয়। এবং জনগণের ওপর গণ টিকাকরণের আগেও ট্রায়াল যথাযথভাবে করা হয় না। গৌরবের পরে আসছে এই টিকার ইতিহাস এবং এর বিরুদ্ধে যে সরকারি প্রচার, তার ফাঁকফোকরগুলো আপনাদের সামনে তুলে ধরতে। হ্যাঁ, আমি এই অংশটাতে আগে আমাকে যতখানি কথা বলতে হবে বলে ভেবেছিলাম, আমি এখানে দুজন ডাক্তারবাবু বললেন, আমার আগে পৌলমীও বললেন, তো সেক্ষেত্রে আমার এই প্রসঙ্গে অনেক কথা একটু কমে গেছে। আমি ডাক্তারবাবুর বক্তব্যদের সঙ্গে কিছু কথা আমি আরো যোগ করতে চাই। ডাক্তারবাবুরা প্রায় সবই বলে দিয়েছেন। এর মধ্যে থেকে আমরা যে কথাগুলোয় আসি, আমি পৌলমীর কথা জেট টেনেই বলছি। সেটা হচ্ছে যে এটা আমাদের তৈরি করা কোনো ক্যাচ ফ্রেজ নয়, এটা বেসিক্যালি হচ্ছে বর্তমান পত্রিকায় বেরোনো গত বছরের একটি হেডলাইন। সেই হেডলাইনে এরকম বলা হয়েছিল যে ভারত কি ক্লিনিক্যাল ট্রায়ালের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠছে, এবং সেই খবরের মধ্যে এই কথা জিজ্ঞেস করা হয়েছিল। সেই খবরের ভেতরে যদি আমরা যাই, সেখানে এই কথা বলা হয়েছিল যে ভারতবর্ষকে এখন ক্লিনিক্যাল ট্রায়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হচ্ছে। তার কারণ হচ্ছে যে আমাদের দেশে, বিশেষত আফ্রিকার কিছু দেশ এবং আমাদের দেশে কোনো রেগুলেশন নেই, কোনো নিয়ম নেই, কোনো নীতি নেই, এবং চরম দুর্নীতিগ্রস্ত একটা আমলাতান্ত্রিক ব্যবস্থা, যার মধ্যে দিয়ে এই বিষয়গুলোকে নিয়ে কাজ করা যায়। বিদেশি কোম্পানিরা এটা অনেকদিন আগেই বুঝে গেছেন যে ভারতের জনগণের জীবনের কোনো দাম নেই, এদের ওপর আরশোলা, পোকামাকড়, গিনিপিগের মতো নানা রকম পরীক্ষা নিরীক্ষা ইচ্ছা মতো চালানো যায়, এবং তারপরেও তার জন্য কোনো আইনি যে জটিলতা বা শাস্তি বা তাদের কিছু এখানে ব্যবসা বন্ধ হওয়া, এরকম হওয়ার কিছু নেই। মানে আপনি এক কোম্পানির নাম নিয়ে ঢুকলেন, আপনি একটি বেআইনি ক্লিনিক্যাল ট্রায়াল চালালেন, এবং আপনি ইনডিক্টেড হলেন, কোর্টে আপনার বিরুদ্ধে অভিযোগ হলো, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আপনার বিরুদ্ধে অভিযোগ করলো, কিন্তু আপনি আপনার কোম্পানির নামটা পাল্টে আরেকটা এনজিওর সাথে যুক্ত হয়ে আপনি এর পরবর্তী ব্যবসার কাজ চালিয়ে গেলেন। এরকম হামেশাই দেখা গেছে। ডক্টর গৌতম দাস এর আগে বলেছেন যে পার্লামেন্টের যে স্ট্যান্ডিং কমিটির রিপোর্ট, অর্থাৎ 2006 থেকে 2008 সালে গুজরাটের ভদোদরা এবং অন্ধ্রপ্রদেশের খাম্বাম জেলায়, যা এখন তেলেঙ্গানায় পড়ছে, এই দুটো জায়গায় ট্রাইবাল বাচ্চা মেয়েদের ওপর যে বেআইনি ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়, এই অবধি পৌঁছে আপনাদের আমি দাঁড় করাচ্ছি। ক্লিনিক্যাল ট্রায়াল বলা হয়নি, বলা হয়েছিল এটিকে একটি অবজারভেশনাল প্রজেক্ট বলা হয়েছিল বলেই ক্লিনিক্যাল ট্রায়ালের কোনো নিয়ম নীতি তাদেরকে মানতে হয়নি। পাথ এবং গাভি, এই গাভি হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস এগেইনস্ট ইমিউনাইজেশন, এবং এর পেছনে কিন্তু শুধু বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন আছে এরকম কিন্তু নয়। আপনারা পৃথিবীর যাবতীয় বিখ্যাত বড় বড় ফাউন্ডেশনগুলোর কথা ভাবুন, সবাই এর ফান্ডারদের তালিকায় রয়েছে। উদাহরণস্বরূপ আমি একটি দুটির নাম বলছি, যেমন ধরুন রকেফেলার ফাউন্ডেশন, যেমন ধরুন ফোর্ড ফাউন্ডেশন, যেমন ধরুন বিল ক্লিনটন ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনগুলোই এই সমস্ত যে মানে ধরুন এই পাত এবং গাভীর কথা এখানে বারবার উঠে আসছে, এখানে আপনাদের একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সারা পৃথিবীতে, আমি বলছি সারা পৃথিবীতে এখন একটি ভ্যাকসিন কেনা বেচা হয় না যে প্রোডাকশন সাইকেলের মধ্যে পাত বা গাভী নেই। সারা পৃথিবীতে বিক্রি হওয়া সমস্ত ভ্যাকসিনের প্রোডাকশন সাইকেলের মধ্যে হয় পাত নয় গাভী থাকে, তাদের বাদ দিয়ে কোনো ভ্যাকসিনের কেনা বেচা হয় না। এবং
2010 থেকে আমাদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি যে রিপোর্টগুলো একের পর এক বার করতে থাকে, মানে তারা 2010-এ প্রথম তদন্ত করতে শুরু করে এবং তারা পিরিয়ডিক্যালি রিপোর্ট পাবলিশ করতে থাকে, দিয়ে 2013 সালে শেষ পর্যন্ত তারা তাদের পাবলিশ রিপোর্ট শেষ করে। এই বিষয়ে গৌতম দা বলেছেন, আমি আরো কয়েকটা বিষয় আপনাদেরকে বলে দিই। এই যে 6 থেকে 8 এই সময়ের মধ্যে গার্ডাসিল এবং সার্ভারিক্স এইচপিভি টিকার ট্রায়ালটা চালানো, এবং এখানে প্রথমেই যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আইসিএমআর কি, আইসিএমআর একটি রিসার্চ ইনস্টিটিউট, মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট। সেই মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের কাজ কি, সে আমাদের দেশের ওপর যে নতুন ভ্যাকসিন বা ওষুধ ইত্যাদি আসছে তার উপর পরীক্ষা নিরীক্ষা চালানো এবং তারপর সেই সংক্রান্ত পলিসি তৈরি করা। এই বিষয়ে দেখা যাচ্ছে এখানে ওই যে সেই বিখ্যাত একটা কথা আছে না, ক্রোনোলজি পুরো উল্টে গেছে। আগে পলিসি ঠিক করা হয়েছে, 2007-এ পলিসি ঠিক করা হয়েছে, 2008-এ ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে তার রেজাল্ট থেকে পলিসি ঠিক করা হয়নি, কিন্তু উল্টো কাজটা করা হয়েছে। এবং আমরা সেই সঙ্গে দেখতে পাচ্ছি যে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে এই বিষয়ে তো আমরা সকলেই বুঝতে পারি যে এই ফিনান্সিয়াল গেনের কথাটা যেটা আসছে, আমাদের যে ইউনিভার্সাল ইমিউনাইজেশন প্রোগ্রাম ইউআইপি, আপনি যদি আপনার ভ্যাকসিনকে তার তালিকাভুক্ত করতে পারেন, একবার যদি আপনি তাকে তার তালিকাভুক্ত করে দেন, যে কথাটা গৌতম দাও বললেন, তারপরে এই তালিকা থেকে তাকে বার করা বস্তুত ইম্পসিবল। আপনি কোনোভাবেই এই তালিকা থেকে তাকে বার করতে পারবেন না। এবং তার মানে কি, কোনো মার্কেটিং ছাড়াই আপনার অ্যাসিওর্ড সেলস, আমরা হচ্ছি 130 কোটি মানুষের দেশ, 140 কোটি মানুষের দেশ, সেই দেশে কোনো মার্কেটিং ছাড়াই এই ওষুধ বিক্রির একদম নিশ্চিত ব্যবস্থা আপনি করে ফেলতে পারবেন। এবং সেই সঙ্গে যে ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হলো, সেই ক্লিনিক্যাল ট্রায়াল সমস্ত রেগুলেশনকে বাইপাস করলো। কি বললো আমরা কোনো ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছি না, এটা একটা অবজারভেশনাল প্রজেক্ট। আপনি একটা অবজারভেশনাল প্রজেক্ট চালিয়ে 11টি মেয়েকে মেরে ফেললেন। এবং এবং এই যে যেটাকে আমরা বলছি এসএই, অর্থাৎ সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন, তার জন্য যে সার্ভেলেন্সের মধ্যে পেশেন্টকে রাখতে হয় পরবর্তী 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, তার কোনো পরিকাঠামোই আমাদের দেশে নেই। এবং আইসিএমআর এক্ষেত্রে একজন রেগুলেটরি বডি না হয়ে তারা কি কাজ করেছে, তারা একজন ফেলিসিটেটরের কাজ করেছে। আমার কথা নয়, আমি বলছি না, এই কথা বলছে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি। তারা বলছে যে আইসিএমআর এখানে একজন, কিছু মনে করবেন না, একটা খারাপ কথা ব্যবহার করছি, দালালের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে। তাদের যেখানে এই 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 ভ্যাকসিনেশনের সুরক্ষা, তার এফিকেসি, তার লং টার্ম সাইড এফেক্ট, শর্ট টার্ম সাইড এফেক্ট, এই সমস্ত কিছু গবেষণা করে মানুষকে জানানোর কথা ছিল, সেই জায়গায় তারা এই ভ্যাকসিনকে বিক্রি করার জন্য সেলসম্যানের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে। এবং এখানে একটা অদ্ভুত জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে 2008 সালে এখানে আমরা প্রপার ট্রায়ালের অনুমতি পাচ্ছি। আমরা কিন্তু তখনও জানি না যে এই গার্ডাসিল 4 ভ্যাকসিন তার সুদূর প্রসারী প্রভাব আমাদের দেশের মানুষের উপর প্রয়োগ করলে কি হবে। অথচ আইসিএমআর কিন্তু 2007 সালেই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করে দিয়েছে। সই করা হয়েছে 2007 সালে, এবং 2008 সালে গিয়ে সরকার পলিসি নিচ্ছে যে আমরা এই ভ্যাকসিনকে গণহারে প্রয়োগ করব। এর সঙ্গে একটা কথা তো এটাও আলোচনায় আগে এলো, আমি শুধু একটা কথা বলতে চাই, এই যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই জিনিসটা নিয়ে কথা হচ্ছে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মানে ব্যাপারটা কতখানি হাস্যকর আপনারা ভেবে দেখুন। সেটা হচ্ছে, এটা সবাই বললেন, সেটা হচ্ছে যে কোম্পানি, অর্থাৎ যে কোম্পানি বা সংগঠন এই ধরনের ভ্যাকসিনকে তৈরি করা, সেই সংক্রান্ত যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং তারপর সেই ভ্যাকসিনকে নিয়ে আপনি রিসিভারের কাছে পৌঁছচ্ছেন, অর্থাৎ আপনি যাদেরকে দেবেন, আপনার টার্গেট যে জনতা যাদেরকে দেবেন, এই সমস্ত জিনিসের মধ্যেই হচ্ছে যে কোম্পানি ফান্ডার, সেই ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছে, সেই ঠিক করছে কাকে দেওয়া উচিত, সেই বলে দিচ্ছে কত এফিকেসি। অর্থাৎ এই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মধ্যে, যেটা একটা বেআইন ছিল 2006 থেকে 2008 মধ্যে যে ট্রায়াল চালানো হয়েছে, এবং স্ট্যান্ডিং কমিটি বলছে যে এই কনফ্লিক্ট অফ রিসার্চ যেখানে রয়েছে, সেখানে এই ভ্যাকসিনকে মান্যতা দেওয়ার কোনো কারণ নেই, সেই বেআইনটাই কিন্তু এখন নিয়ম হয়ে গেছে। আমরা এরপরে এগিয়ে আপনাদের দেখাচ্ছি যে গার্ডাসিল 4 এর বিরুদ্ধে এত অভিযোগ,
তার ট্রায়াল নিয়ে এত অভিযোগ এবং তার সিরিয়াস ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন সেই নিয়েও এত অভিযোগ, এবং তারা কোর্টের বাইরে এত পয়সা দিয়ে মানুষের মুখ বন্ধ করে সেই ট্রায়াল চালিয়েছে ক্ষতিপূরণ দিয়ে, ক্ষতিপূরণের নাম করে, আমাদের দেশে না বিদেশেও করেছে। হ্যাঁ, যাদের বিরুদ্ধে একই অভিযোগ, সেই গার্ডাসিল 4ই কিন্তু আবার পূর্ববর্তী চেহারায় আমাদের কাছে ফিরে আসছে। অর্থাৎ 2021 সালে এখন যেটা দিয়ে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে ভ্যাকসিনেশন হবে সে কিন্তু সেই গার্ডাসিল 4, যে গার্ডাসিল 4 এর ক্লিনিক্যাল ট্রায়ালের রেজাল্ট আমরা এখনো জানি না, এবং তার 3টে ফেজের ক্লিনিক্যাল ট্রায়াল কমপ্লিট করা হয়েছে কিনা আমরা তাও জানি না। সুপ্রিম কোর্টে যে কেস করা হয়েছে 13 সালের পর থেকে, আমরা এখানে মানবাধিকার কর্মীরা অনেকেই আছেন, আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে বিভিন্ন কেসকে কিভাবে চেপে দেওয়া হয়। দিনের পর দিন সেই কেস হচ্ছে কোর্টে আসে না, এনলিস্টেড হয় না, সে লিস্টের বাইরেই থেকে যায়। বছরের পর বছর সেই কেস চলতে থাকে, কোনো রেজাল্ট আসে না। 2021-এর পর থেকে এই কেসের ব্যাপারে কোনো আপডেটেড তথ্য আমরা খুঁজে বার করতে পারিনি। আপনারা খুঁজে দেখতে পারেন, আমরা পাইনি। কিন্তু সেই একই কেস চলাকালীনও এই গার্ডাসিল 4 অর্থাৎ 4টে ভ্যারিয়েন্টের বিরুদ্ধে যে ভ্যাকসিন বার করা হয়েছে সেটাই আবার ফিরে এসছে। একইভাবে আইসিএমআর এর সাথে ডিসিজিআই এর রোলও হয়েছে, এবং পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি খুব অবাক হয়ে বলছে যে পাথের মতো একটি সংগঠন, যারা একটি ভুয়ো নামের একটি সংস্থা তৈরি করে ভারতবর্ষে, এইভাবে একটি নোডাল এজেন্সি তৈরি করে তারা এরম ভাবে ক্লিনিক্যাল ট্রায়াল চালাতে পারে, এ তাদের বিশ্বাসের বাইরে, এবং এদের বহু মানুষকেই আইনের আওতায় আনা সম্ভব না, তার কারণ তারা বিদেশে থাকে। মানে এমনকি আমেরিকাতে এবং ইংল্যান্ডে এদের যে কন্ট্যাক্ট পার্সনরা আছেন তাদের সঙ্গে এই স্ট্যান্ডিং কমিটি মানে সাজেস্ট করেছিল যে ডিপ্লোম্যাটিক লেভেলে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হোক, অর্থাৎ আমেরিকান গভর্নমেন্টকে বলা হোক যে তারা একটি বেআইনি ট্রায়াল এখানে এসে এক্সিকিউট করেছে, যার কোনো তার কাছে ছিল না, যার কোনো ছাড়পত্রই তার কাছে ছিল না, এবং সমস্ত ধরনের নিয়ম সে ভঙ্গ করেছে। অর্থাৎ ট্রায়াল সম্পূর্ণ অনৈতিক ছিল এবং অবৈধ ছিল, লাইসেন্সের কোনো বৈধতা ছিল না, এবং পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়ে কোনো গবেষণা হয়নি। এবার যে কথাটা আমরা একটু আগে আলোচনায় এলো যে প্রোডাক্ট ইনফরমেশন, এই প্রোডাক্ট ইনফরমেশনে তারা কি বলছেন? তারা তো নিজেরা ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছেন, ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়ে তারা নিজেদের প্রোডাক্ট ইনফরমেশনে কি বলছেন? হ্যাঁ, দেখুন, যে বিষয়টা নিয়ে কথা হলো যে একটি ডিএনএ টেকনোলজির ভ্যাকসিন, অর্থাৎ কিন্তু তার কোনো জেনোটক্সিসিটি, তার কার্সিনোজেনিক পোটেনশিয়াল, এগুলোর উপর কোনো গবেষণা নেই, এটা তাদের ফ্যাক্ট শিট বলছে। তারা যে ওষুধের সঙ্গে যে শিটটা মানুষের হাতে দিচ্ছেন প্রতিটি ইয়ের সঙ্গে, তাতে পরিষ্কার করে বলছেন কার্সিনোজেনিক পোটেনশিয়াল নিয়ে আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা করিনি, অর্থাৎ ক্যান্সার এর থেকে ক্যান্সার সৃষ্টি হতে পারে কিনা এই নিয়ে আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা করিনি। লং টার্ম জেনোটক্সিক পোটেনশিয়াল নিয়েও আমরা কোনো পরীক্ষা নিরীক্ষা করিনি। ফার্টিলিটি শুধু ইঁদুরের উপর স্টাডি করা হয়েছে, মানুষের উপর কোনো স্টাডি নেই, শুধু অ্যানিমাল স্টাডি রয়েছে, তার উপর বেস করে আপনি মানুষকে দিচ্ছেন, সেটা তারা নিজেরাই স্বীকার করছেন। এছাড়া বলছে যে প্রেগনেন্ট মহিলাদের মধ্যে কন্ট্রাইন্ডিকেশন আছে, হ্যাঁ, ল্যাকটেটিং মহিলাদের এটা নেওয়া উচিত নয়, হ্যাঁ, তো এইগুলো রয়েছে। এটা কিন্তু তারা নিজেদের ফ্যাক্ট শিটে লিখছেন, এবং লং টার্ম সিরিয়াস সাইড এফেক্ট সম্পর্কে তারা কিন্তু কোনো বক্তব্য রাখছেন না। সেগুলো খুঁজতে গেলে আমাদের দেখতে হবে যে এগুলো প্রয়োগ করার পরে কি কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি, কি কি অবজারভেশন, কেননা শুধু তো ভারতের অভিজ্ঞতা নয়, সারা পৃথিবীর বহু দেশেই এই ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। এবার এই প্রয়োগের যে পরবর্তী অবস্থা, যা তারা নিজেদের প্রোডাক্ট ইনফরমেশনের মধ্যে রাখছেন না, আমরা প্রয়োগ করার পর দেখতে পাচ্ছি মানুষের মধ্যে কি কি প্রভাবগুলো উঠে আসছে, সেই বিষয়টা পৌলমী আপনাদের মধ্যে আলোকপাত করবে। আমি এই অংশটা শুরু করার আগে একটা ছোট্ট গল্প বলবো। জানি না মার্দানি 3 বলে একটা সিনেমা বেরিয়েছে, রানী মুখার্জি হিরোইন, আপনারা সবাই দেখেছেন কিনা? সেটার বিষয় কিন্তু এইচপিভি ভ্যাকসিন নয়, জরায়ুমুখ ক্যান্সারের ওষুধ এরকম বলা হচ্ছে। তো সিনেমাটা নিয়ে অনেক জায়গাতেই চর্চা হয়েছে এবং লোকে বলছে ভালো সিনেমা।
তার কারণ যেটা দেখিয়েছে গরিব বাচ্চাদের উপর অবৈধ ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হচ্ছে। কিন্তু সিনেমার শেষে গিয়ে যদি দেখি কে দাঁড়ালো দোষী আর এন্ড রেজাল্ট কি দেখালো, সেখানে কিন্তু গন্ডগোল আছে। তার কারণ মানে সিনেমার গল্পটা কেন বলছি, আমাদের দেশের এই ট্রায়ালের যে চিত্রটা আমার আগে বক্তারা তুলে ধরেছেন তার সাথে একটা মিল আছে। মিলটা হচ্ছে যে এই সিনেমাটাতেও দেখা যাচ্ছে বাচ্চাগুলোকে যারা ধরে নিয়ে গেছিল অবৈধ ক্লিনিক্যাল ট্রায়াল চালানোর জন্য, সেই বেগার মাফিয়ারা অবশ্যই তারা ভয়ঙ্কর, তারা খুব খারাপ লোক, সেই নিয়ে বিস্তর কথা আছে। কিন্তু যে ফার্মা কোম্পানিরা ট্রায়াল চালিয়েছে এবং যে রাজনৈতিক নেতারা এবং সরকারি আমলারা সেই অবৈধ ক্লিনিক্যাল ট্রায়ালের মদত দিয়েছেন, সিনেমাটা কিন্তু তাদের সম্পর্কে সম্পূর্ণ নিশ্চুপ। এবং শেষ অবধি সিনেমাটা এরম একটা জায়গায় শেষ হয় যেখানে যে অবৈধ ক্লিনিক্যাল ট্রায়াল চালাচ্ছিল সেই কোম্পানির মালিক এবং সেই এনজিও মালিক তারা বলে যে কিছু বাচ্চা মরলো, এরা তো গরিব বাচ্চা ছিল, ওদের মা বাবা তো এমনি ওদের বিক্রি করে দিত বেগার মাফিয়ার কাছে, অন্য কিছু হতো ওদের, কিন্তু এই কটা বাচ্চার জীবনের বদলে আমরা হাজার হাজার লাখে লাখে মানুষকে বাঁচাতে পেরেছি সারা পৃথিবী জুড়ে। এই তথ্যটাই কিন্তু বারে বারে আমাদেরকে দেওয়া হয় ট্রায়াল বহির্ভূত ভ্যাকসিন ওষুধ আমাদের ওপর চালানোর জন্য। এবং এই জায়গা থেকেই আমি তুলে ধরার চেষ্টা করব যে বিশেষ করে এই রোগের এই ভ্যাকসিনটির আদৌ কার্যকারিতা আছে কিনা এই কথাটা আমরা বলতে পারি কি। দেখা যাচ্ছে ভ্যাকসিন কোম্পানি জোর গলায় বলছে ভ্যাকসিন সেফ এবং এফেক্টিভ। তো গোটা পৃথিবী জুড়ে অনেক দেশেই এই ভ্যাকসিন রোল আউট হয়েছে। রোল আউট হওয়ার পরে 2010 থেকে খবরগুলো কি, যে খবরগুলো ও নিজেই বলছে গার্ডাসিল কোম্পানি, যে মার্ক কোম্পানি, যে আমাদের গার্ডাসিল ভ্যাকসিনটি সেফ এবং এফেক্টিভ, অথচ মার্কেটে রোল আউট হওয়ার পর তাদের বিরুদ্ধে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর মামলা হচ্ছে আর প্রচুর প্রচুর তার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ওই সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া নয়, সিরিয়াস পার্শ্ব প্রতিক্রিয়া। আমাদের দেশেও কেস চলছে যার কোনো শেষ হয়নি। আমেরিকায় $50 মিলিয়ন কোর্ট বহির্ভূত সিরিয়াস অ্যাডভার্স ইভেন্টের সেটেলমেন্ট করেছে মার্ক কোম্পানি। তো $50 মিলিয়ন যে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করেছে, সব জায়গাতেই দেখা যাচ্ছে কোর্টের রায়তে কিন্তু শেষ অবধি ভ্যাকসিনের কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। এবং কিভাবে এরা সেটেল করেছে তার একটি বিখ্যাত এক্সাম্পল হচ্ছে এই রবি কেস। এই রবি কেস আমেরিকায় আপনারা পড়ে খুঁজে দেখতে পারেন। মানে এই ছেলেটির সিরিয়াস রকমের কিছু অ্যাডভার্স ইভেন্ট হয়েছিল এবং এই কেসটা কোর্টে গেলে কিন্তু মার্ক কোম্পানিকে হয়তো সত্যি ধরা যেত যে তাদের ভ্যাকসিন যে 100% সেফ এবং এফেক্টিভ বলছে, আদতে কিন্তু দেখা যাচ্ছে বহু সিরিয়াস পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। কিন্তু এই কেসটিকেও তারা বহু টাকার বিনিময়ে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে এবং অবশ্যই যেসব মানুষের জীবনের ক্ষতি হয়ে গেছে, জন্মের জন্য যারা পঙ্গু হয়ে গেছেন, তাদের কাছে হয়তো এই টাকাটা সত্যিই অনেক বড় ব্যাপার। এবং আমেরিকায় যদি দেখেন এরকম প্রচুর ল ফার্ম আছে, এটা একটা ল ফার্মের বিজ্ঞাপন, এবং তারা বলছে আমেরিকায় তারা এই সিরিয়াস অ্যাডভার্স ইভেন্ট গুলোর জন্য কিন্তু তাদের ক্লায়েন্টদের ভালো রকমের কম্পেনসেশন এনে দিতে পেরেছে। এই রোগগুলোর মধ্যে গিলেনবারি সিনড্রোমের মতো জটিল স্নায়ুর সমস্যা রয়েছে এবং আরো আরো অনেক জটিল রোগ, যে নামগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই না, সেগুলো ডাক্তারবাবুরা আরো ভালো বলতে পারবেন। এরকম বহু রোগের কিন্তু খবর পাওয়া গেছে এবং যদি কোনো সমস্যাই না থাকতো আউট অফ কোর্ট সেটেলমেন্ট করছে কেন এই মার্ক কোম্পানি? আমাদের দেশে আমরা দেখলাম ও প্রথমেই বলে দিয়েছে বাচ্চা জলে ডুবে মরেছিল ট্রায়াল করতে গিয়ে, সুইসাইড করে মরেছিল, সে কিছুতেই ভ্যাকসিনের সাথে কার্যকারণ সম্পর্ক জুড়তে চাইছে না।
এবং এটা আমাদের দেশে করার খুব সুবিধা হচ্ছে, এই যে অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন, এটা রেজিস্টার করার কোনো পদ্ধতি বলতে গেলে আমাদের দেশে মানা হয় না, নেই বলতে পারবো না, পদ্ধতি ফলো করা হয় না। তার কারণ আমার যদি আজকে টিকা নিয়ে কোনো সমস্যা হয়, আমায় কিন্তু কোনো সরকারি হাসপাতালেই গিয়ে সেটা নথিভুক্ত করতে হবে, এবং সরকারি হাসপাতালে যে চিকিৎসক আমাকে দেখছেন তাকেও কিন্তু তার ইমপ্রেশনটা কিন্তু হতে হবে ভ্যাকসিন নিয়ে আমার এই সমস্যাটা হয়েছে। সরকারি ডাক্তার এই কথাটা লিখে না নিলে কিন্তু কখনোই সরকারি AEFI এর খাতায় আমার সমস্যা রেজিস্টার্ড হবে না। এবং সরকার নিজেই বলছে কোল্ড চেইন মেনটেন করতে হবে, হাসপাতাল ছাড়া এই টিকা দেওয়া অসম্ভব। কিন্তু সরকারি স্কুলে কিভাবে এই টিকা দেওয়া হচ্ছে যেখানে যথাযথ অ্যাডভার্স ইভেন্টের ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগই নেই। এটা নিয়ে আর বেশি কথা বলবো না। টিকা অবশ্যই বাধ্যতামূলক নয় এবং মা বাবাদের থেকে ইনফর্মড কনসেন্ট নেওয়ার কথা, কিন্তু এই নিয়মও আমরা দেখেছি করোনার সময় থেকেই আমাদের দেশে পুরোপুরি বুড়ো আঙুল দেখানো হচ্ছে। এইখানে একটু সময় নেব, যেখানে বলা হচ্ছে যে এই ভাইরাসটাকে সত্যি এত ভয় পাওয়ার দরকার আছে কিনা। আমার আগে যে ডাক্তাররা বলেছেন তারাই ইতিমধ্যে বলে দিয়েছেন যে আমাদের অনেকেরই আমাদের যৌন জীবনে এই ভাইরাসের সংস্পর্শে আমরা আসি এবং এসে ঠিকও হয়ে যাই, আমরা জানতেও পারি না। যেরকম আমাদের শরীরে খুঁজলে হয়তো বেশিরভাগের মধ্যেই টিবির জীবাণু পাওয়া যাবে, কিন্তু আমাদের শরীরে টিবির জীবাণু কোনো রোগ লক্ষণ তৈরি করে না, সিমটম তৈরি করে না। সেরকম এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আমাদের হয়তো যৌন জীবনে অনেক সময় এই ভাইরাস আমাদের শরীরে ঢুকেছে, স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতাতেই আমরা সেরে উঠেছি, কোনো রোগ লক্ষণ বিন্দুমাত্র সিমটমও আমাদের শরীরে তৈরি হয়নি। যে 10% কেসে এই সিমটম তৈরি হতে পারে, ওই আবার বলছি, যদি স্ক্রিনিং চিকিৎসা পদ্ধতি আগের থেকে আমরা বাড়াই তাহলে এই রোগের প্রবণতা আরো কমবে। এবং যদি আমাদের এখানে সরকারি হাসপাতালগুলোয় আপনাদের যাওয়ার অভিজ্ঞতা থাকে, দেখবেন অন্য ডিপার্টমেন্টের যাই খারাপ অবস্থা হোক, সরকারি স্বাস্থ্য কেন্দ্রতেও বহু প্রচারের পরে স্ত্রীরোগ এবং প্রসূতি বিভাগে তাও দরজাটা খোলা থাকে, আলোটা জ্বলে, একজন ডাক্তার আসেন। সেই যে আমাদের দেশে অবশ্যই সন্তানের জন্ম দিতে গিয়ে আজও বহু নারী মারা যান, কিন্তু অবস্থাটার আগের থেকে উন্নতি হয়েছে, তাই এই রোগের প্রাদুর্ভাবও আগের থেকে কমেছে। এবং আমাদের প্রশ্ন ওই জায়গাতেই, যদি রোগটা মারণ রোগ না হয়, যদি ভুল বললাম, যদি ইনফেকশনটা ওরম ভয়াবহ ইনফেকশন না হয়, তাহলে এর জন্য গণটিকাকরণের আদৌ প্রয়োজন আছে কিনা, বা প্রথম যৌন সংসর্গের আগে এত ভাবনা ভাবার দরকার আছে কিনা। এবং জরায়ুমুখ ক্যান্সার কমানোর জন্য তার মানে আমাদের যথাযথ পুষ্টির ব্যবস্থা করতে হবে, পরিচ্ছন্ন পরিবেশ, টয়লেট এর ব্যবস্থা করতে হবে, অল্প বয়সে সন্তান ধারণ কমাতে হবে, বহু সন্তান ধারণ এখন ইতিমধ্যেই কম হয়, পরিচ্ছন্ন যৌন স্বাস্থ্যবিধি, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়মিত স্ক্রিনিং পরীক্ষা, স্ত্রীরোগ বিশেষজ্ঞের উপস্থিতি, এবং যে জিনিসটা আমাদের দেশে পাওয়া যায় না, রাস্তায় ঘাটে, কর্মক্ষেত্রে, স্কুলে মহিলাদের জন্য পরিচ্ছন্ন শৌচালয়ের ব্যবস্থা। জনস্বাস্থ্য নীতির উলট পুরাণ, এই 1000টা ভ্যাকসিন যদি আমাদের শরীরে প্রয়োগ হয়, আমাদের ইমিউন সিস্টেমের ওপর এমনিতেই আমরা এত কিছু চাপাচ্ছি, তার কি প্রভাব পড়বে আমাদের শরীরে তাই নিয়ে কিন্তু কোনো স্টাডি নেই। আজকে তো দেখা যাচ্ছে একটা দুটো ভ্যাকসিন নয়, ওই যে ডাক্তারবাবু বললেন একজনকে 40টা ভ্যাকসিন দেওয়া হচ্ছে, 52টা দেওয়া হচ্ছে। কোনো মানুষের দেহেই কি 50টা ভ্যাকসিন একসাথে প্রয়োগ করে ট্রায়াল চালিয়ে দেখা হয়েছে কি এর প্রভাব? হয়নি। এক্সপেরিমেন্টটা আমাদের দেহের উপরেই হচ্ছে। আচ্ছা, টাকার সাইকেলটা একটু ছোট্ট করে বলে দিই। গাভি, এই যে সমস্ত গোটা পৃথিবীর ভ্যাকসিন কেনা বেচার মাঝে রয়েছে গাভি আমাদের দেশকে $250 মিলিয়ন দিয়েছে এই HPV টিকাকরণ সুস্থভাবে করার জন্য। অথচ
প্রশ্নের বিষয়টা দেখা যাচ্ছে প্রতিটা ভ্যাকসিন ডোজের দাম আমরা নিজেরাই দিয়েছি, মানে আমরা ট্যাক্স পেয়াররা। মার্ক কোম্পানির থেকে যে ভ্যাকসিন গুলো কেনা হয়েছে প্রতিটা ডোজের দাম আমাদের ট্যাক্স পেয়ারদের পয়সা এসেছে। তাহলে এই $250 মিলিয়ন কিন্তু খরচা হচ্ছে, বলা হচ্ছে কোল্ড চেন মেনটেন করতে। কোল্ড চেনের ব্যবস্থা তো করোনার সময়তেই হয়ে গেছিল। আমরা নিজেরা দেখে এসেছি উত্তরাখণ্ডের প্রত্যন্ত গ্রাম, যেখানে মোবাইল সিগন্যাল পেতে বা গাড়ির রাস্তায় যে পৌঁছাতে গেলে 2 দিন পায়ে হেঁটে আসতে হয়, সেখানেও করোনা ভ্যাকসিনের টিকা কেন্দ্র হয়েছিল কোল্ড চেন মেনটেন করে। তাহলে লজিস্টিক্স তো আছেই, আবার লজিস্টিক্স এর জন্য পয়সা কেন? এটা কিন্তু আমাদের আমলা, মানে সোজা কথায় বলতে গেলে আমলাদের কেনার জন্য এবং একাংশের চিকিৎসকদেরকেও কেনার জন্য, এবং এই উল্টো প্রোপাগ্যান্ডাটা চালানোর জন্য যে এই এইচপিভি ভ্যাকসিন প্রয়োজনীয় এবং সেফ এবং এফেক্টিভ। আর এছাড়াও প্রতি বছর আমাদের দেশ গাভিকে পয়সা দেয়। গত বছর ছিল 15 মিলিয়ন, এবছর হয়েছে সেটা 20 মিলিয়ন, পরের বছর হবে 25 মিলিয়ন, এরকম প্রত্যেক বছর বাড়বে, আমাদের সরকার কমিট করে দিয়ে এসছে। আমি শেষ করার আগে এদিকে স্লাইড গুলোয় না গিয়ে, আমাদের আজকে সময়টা কম হয়ে গেছে, শুধু একটা কথা আপনাদের মাথায় দিয়ে শেষ করতে চাই, যে ইউজেনিক্স বা সুপ্রজনন তত্ত্ব, যে তত্ত্ব বলে যে পৃথিবীর সব মানুষের সমান সন্তান উৎপাদনের অধিকার থাকার দরকার নেই, সেই তত্ত্বের যারা প্রবক্তা তারাই কিন্তু গাভি বা এই ভ্যাকসিন কোম্পানিগুলোর মাথায় বসে আছেন। ঠিক যে ব্যক্তিরা, যে সংগঠনরা পয়সা দিয়েছিল এর আগে জিউ হলোকস্টের সময় এই কনসেন্ট্রেশন ক্যাম্পগুলোয় অবৈধ ক্লিনিক্যাল ট্রায়াল সেই ক্যাম্পে ভর্তি মানুষের ওপর চালানোর, সেই একই কোম্পানিরা পরে পপুলেশন কন্ট্রোলে প্রচুর বিনিয়োগ করেছে এবং আজকে দেখা যাচ্ছে তারাই কিন্তু সেই, এখানে নামগুলো পাবেন, গেটস, ক্লিন্টন, এরাই কিন্তু আজকে গ্লোবাল হেলথ গভর্নেন্সের প্রবক্তা। যে গভর্নেন্স বলছে যে আমাদের কিন্তু বীমা বা আমাদের সরকারি সুযোগ সুবিধে সব কিছুর সাথে এই ভ্যাকসিনেশনের তথ্যকে জোড়া হবে। স্কুলে যে ভ্যাকসিনেশন দেওয়া হচ্ছে, এখন যারা 4-5 পড়ে তারা যখন 10 পাস করবে তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই আপার আইডি বাধ্যতামূলক করার কথা হচ্ছে। এখনই যদি আপনার সন্তান বা পরিচিত কেউ এখান থেকে অন্য রাজ্যে উচ্চ শিক্ষার জন্য গিয়ে থাকে, আপনি দেখবেন তার এই আপার আইডি আছে। এখানে শিক্ষার তথ্যর সাথে আধার এবং ভ্যাকসিনেশনের তথ্য লিঙ্কড। আমরা কিন্তু একটা জনস্বাস্থ্য নজরদারির চক্রের মধ্যে পড়ে যাচ্ছি, যেখানে আমরা সমানেই দেখছি যে পুষ্টি, পরিচ্ছন্ন পরিবেশ, জনস্বাস্থ্যের বেসিক এই দাবিগুলোর বদলে আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে হাজার একটা বহুজাতিক কোম্পানির ভ্যাকসিন। শেষ কথা, ভ্যাকসিন গুলো কিন্তু জেনেটিক্যালি মডিফাইড ভ্যাকসিন, যা নিয়ে আজকে কথা বলার সময় হলো না। এখানে নিশ্চয়ই আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ জেনেটিক্যালি মডিফাইড খাবারের ব্যাপারে খুবই সচেতন এবং আমরা সবাই এ ব্যাপারে বোধহয় একমত, আমরা খাবো না। কিন্তু আমার শিরার মধ্যে যদি একটা জেনেটিক্যালি মডিফাইড বা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড কেমিক্যাল প্রবেশ করানো হয়, তার কি প্রভাব, তার ব্যাপারে আমরা আদৌ সচেতন নই। প্রতিষেধক পেয়েছি, রোগ আর হবে না, এই আনন্দে আমরা নাচতে থাকি। সেখানে আমাদেরও সচেতনতার যেরকম প্রয়োজন, সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলাও প্রয়োজন। মানে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং যৌথ কর্মসূচি ছাড়া কিন্তু কোনোভাবেই সমস্যার সমাধান নয়। না হলে আমরা কিন্তু ক্রমশ এই ডিজিটাল হেলথ সার্ভেলেন্সের দিকেই প্রবেশ করব। ধন্যবাদ।